দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমরা আবারও আজকে কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। প্রশ্নটা হচ্ছে যেটা যে এই মুহূর্তে প্রত্যেক দিনই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে প্রাসঙ্গিক কিছু সমসাময়িক বিষয়ে, রাজনৈতিক বিষয়ে আমাদেরকে কথা বলে নিতেই হচ্ছে। তার কারণ হচ্ছে তাকে ছাড়া এই সময়ের রাজনীতির সিনারিওটা সম্পূর্ণ ইনকমপ্লিট। স্যার, মাস্টারমশাই দিদিমণিরা যারা চাকরিচ্যুত তারা প্রত্যেক দিন বিকাশ ভবনে ছুটে বেড়াচ্ছেন, হয় সল্টলেকের বিকাশ ভবন, নাহলে এই বিকাশ ভবন। কালকে তারা আপনার কাছে এসেছিলেন এবং আপনি আপনার বক্তব্য জানিয়েছেন। আজকে তারা প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন। এক্স জাস্টিস গাঙ্গুলি জানিয়েছেন, আমরা যতটুকু জানতে পারছি, নোট নেওয়ার সময় আমরা জানতে পেরেছি যে তারা যেহেতু ভারতের নাগরিক এবং তারা কোনোভাবেই দোষী নন, এটা যদি সুপ্রিম কোর্টের কাছে এস্টাবলিশ তারা করতে পারেন, তাহলে সুপ্রিম কোর্ট ভেবে দেখতেও পারে, নাও পারে। আপনার রিয়াকশান? না, রিভিউ তো ওভাবে হয় না। রিভিউ করার কতগুলো নির্দিষ্ট আইনি পদ্ধতি আছে। রিভিউ কখনো আবেগ, সেন্টিমেন্ট তার উপরে হয় না, এটা স্ট্রিক্ট আইন। রিভিউ করতে গেলে ওদের দেখাতে হবে যে বিচারপতিরা রায় দেওয়ার সময় এমন কিছু ভুল করেছেন, সেই ভুলটা একেবারে চোখ বোলালেই নজরে পড়ছে। আমাদের আইনি ভাষায় এরার অ্যাপারেন্ট অন দি ফেস অফ রেকর্ড। আচ্ছা। এবং ইতিপূর্বে 2-3টে অ্যাপ্লিকেশন হয়েছে, সেখানেও তারা এই কথাগুলি ঘুরিয়ে ফিরিয়ে বলবার চেষ্টা করেছেন, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। এবং গতদিন তো সুপ্রিম কোর্টের বিচারপতি পরিষ্কার বলেছেন যে এসব আর হবে না। 3রা এপ্রিলের জাজমেন্ট তোমাদের, এটা ফাইনাল। তাই রিভিউ হওয়ার, আমার বুদ্ধিতে রিভিউ হওয়ার আইনি সুযোগটা খুবই সীমিত, প্রায় নেই, এটুকু বলতে পারি। তাহলে জাস্টিস গাঙ্গুলি কি এটা, উনি তো আইন জানেন না তা নিশ্চয়ই নয়, এটা কি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বলছেন বলে আপনার মনে হয়? উনি কেন বলেছেন, কি ভেবে, সেটা অবশ্যই উনি বলতে পারেন, আমার পক্ষে বলা ঠিক। হ্যাঁ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা, তিনি বলেছেন যে 26-এর ভোট অন্য দাওয়াই দিতে হবে। এখন থেকেই কি তাহলে ভোটের বাজার গরম হওয়া শুরু করেছে? দাওয়াইয়ের প্রশ্ন কেন আসছে? মুশকিল হচ্ছে যখন কোনো রাজনৈতিক দল তাদের রাজনীতি সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী নন, তাদের কর্মপদ্ধতি সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী নন, তখন তারা সরাসরি গুন্ডামির আশ্রয় নেয়, যেটা ধারাবাহিকভাবে তৃণমূল করে আসছে 2011-র পর থেকে। আমি তো বলি, পশ্চিমবঙ্গের শেষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে 2011। তারপর থেকে তো নির্বাচনের কি পরিস্থিতি আপনারা দেখেছেন। একটা কোঅপারেটিভ নির্বাচনে পর্যন্ত মারামারি হচ্ছে, আর যেখানে মানুষ প্রতিরোধ করে ভোট দিতে পারছেন সেখানে বামপন্থীরা জিতছে। এই যে বামপন্থীরা জিতছে প্রতিরোধ করে, এটা তৃণমূলের কাছে একটা সিঁদুরে মেঘ। অতএব তারা গুন্ডামি করবেন, এটা পরিকল্পিত। এখন তৃণমূল যদি গুন্ডামি করে, তৃণমূলেরই তো ভাইরা ভাই হচ্ছে বিজেপি, সে গুন্ডামি। এখন এক গুন্ডার বিরুদ্ধে আরেক গুন্ডা কি দাওয়াই দেবেন না দেবেন, এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে খুব বেশি বিবেচ্য হওয়া উচিত বলে আমি মনে করি না। সরাসরি উনি 102টি বিধানসভা আসনের দিকে ইঙ্গিত করেছেন, বলেছেন যেখানে 30 থেকে 90% ডেমোগ্রাফিক্যালি যেখানকার ভোট একটি বিশেষ কমিউনিটি। এবার একটি বিশেষ কমিউনিটি যখন বলছেন, আমিও তো একটি বিশেষ কমিউনিটির বাইরে অন্য কোনো কথা বলতে পারি না ওই দিন কোর্ট, তো সেক্ষেত্রে তারা নাকি সুস্থভাবে ভোট দিতে পারেন না। তারা সুস্থভাবে ভোট দিতে পারেন না, এটা যদি শুভেন্দুবাবুর উপলব্ধি হয়ে থাকে, সেটা তার উপলব্ধি তৃণমূলের যখন নেতা ছিলেন তখন থেকেই। সেই ধারাবাহিক উপলব্ধিতেই তিনি চলছেন। এবং আজকে তিনি তৃণমূলের বিরুদ্ধে বা তৃণমূল তার বিরুদ্ধে কথা যেটা বলছেন, এই সবটাই কিন্তু একটা পর্দার আড়ালে বোঝাপড়ার বহিঃপ্রকাশ, আর কিছুই না। তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য তাদের তো কোনো উদ্যোগ দেখছি না। তারা বলছেন পাল্টা দাবাই। তবে তৃণমূল, তুমি গুন্ডামি করো, আমি গুন্ডামি করি, গুন্ডামি করে করে সাধারণ ভোটার যারা, তাদের সন্ত্রস্ত করে বাইরে সরিয়ে দিই, তারপর বুথ দখল করি, এটাই তো পরিকল্পনা। সুতরাং 2026-এর নির্বাচন যদি শান্তিপূর্ণ হয়, আমি একটা কথা খুব দৃঢ়তার সঙ্গে বলছি, মানুষ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, নির্ভয়ে ভোট দেওয়ার কতগুলো নির্দিষ্ট নিরিখ আছে। আমার অভিজ্ঞতা থেকে নির্বাচনের, আমি বহুদিন নির্বাচনের কাজ করছি, বহু বিখ্যাত প্রার্থীর ইলেকশন এজেন্ট থেকে শুরু করে, এবং আমি নির্বাচনে নিজেও প্রার্থী ছিলাম। ওই 48 ঘন্টা, শেষ 48 ঘন্টা, ওই 48 ঘন্টা হচ্ছে খুব নির্ণায়ক। যখন চূড়ান্ত সন্ত্রাসের বার্তা, ভয় দেখানো, টাকা, মদ,
এগুলো নির্বিচারে চলে ভোট কেনার জন্যে। মানুষ যদি সচেতন হয়ে এটাকে রুখে দিতে পারেন তাহলে তৃণমূল বিজেপির গঙ্গা যাত্রা অবধারিত। সেই গঙ্গা যাত্রার নিরিখেই আমি একটা কথা বলি। আপনি একটু আগে কোঅপারেটিভ ইলেকশনের কথা বলছিলেন। আজকে দৌলতাবাদে মহারাজপুর সমবায়টি আপনার দল এবং কংগ্রেসে তারা যৌথভাবে 44টি সিটের মধ্যে 39টি আপনারা জিতেছেন এবং 4টি জিতেছেন তৃণমূল কংগ্রেস, একটি সম্ভবত বিজেপি, যদি খুব ভুল না করে থাকি। আপনারা জিতেছেন হিউজ মার্জিনে। আশার আলো। আমি আবারও বলি, এর আগেও দেখবেন কয়েকটি এই ধরনের সমবায় নির্বাচনে বামপন্থীরা জিতেছেন। শিলিগুড়ি অ্যাডভোকেটদের বারের নির্বাচনে বামপন্থীরা জিতেছেন, বা ধর্মনিরপেক্ষ শক্তি বামপন্থী প্রগতিশীল ধর্ম। সুতরাং পশ্চিমবঙ্গ চিরকালই তারা খুব দৃঢ়ভাবে ধর্মনিরপেক্ষ। এখানে ধর্ম আচরণের কোনো বাধা নেই, কিন্তু ধর্ম আচরণকে কেন্দ্র করে দাঙ্গারও কোনো পরিবেশ নেই, যে পরিবেশ তৈরি করা হচ্ছে। সুতরাং সেটাকে মানুষ যদি রুখে দিতে পারে, আমরা বামপন্থীরা যদি মানুষের মধ্যে সেই প্রতিরোধের চেতনা তৈরি করতে পারি, তাহলে দৌলতাবাদই চারিদিকে প্রতিফলিত হবে। কিন্তু দুর্ভাগ্যের হচ্ছে যে এখনও এমন সন্ত্রাস চলছে, বহু জায়গায় তো দেখতে পাচ্ছি যে বামপন্থী নির্বাচিত কিছু প্রতিনিধিরা তারা নির্লজ্জের মতো দলত্যাগ করছে। একেবারেই এটা তো শুধুমাত্র সন্ত্রাসের কারণেই, আর তো কিছু না। হ্যাঁ, এবং লোভ হোক কিছু। হ্যাঁ, সন্ত্রাস লোভ দুটো একসঙ্গে কাজ করে। সেটাকে রুখে দাঁড়াতে পারলে অসুবিধা নেই। আমি যেমন গতকাল দেখলাম দিনহাটায় যেভাবে সিপিআইএম করে দলবদ্ধভাবে সেই তার অফিস পুনরুদ্ধার করেছে, এইটাই ভাষা হওয়া উচিত। কমিউনিস্ট কর্মীদের কাছে সংঘবদ্ধভাবে আমরা কোনো সন্ত্রাস চাই না, কিন্তু কেউ সন্ত্রাস করলে তাকে প্রতিরোধ করতে হবে। তাকে এইটা করতে পারলেই আমরা খুব স্পষ্ট। তো জিজ্ঞেস করতে চাই, উদয়ন গুহ তিনি সরাসরি হুমকির সুরে কথা বললেন যে আমার বাবা এখানে মানুষের জন্য অনেক কাজ করেছেন। অবশ্যই কমল গুহ সেখানকার প্রবাদ প্রতিম নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন। তিনি একটা সময় তার বাবার বিরুদ্ধেও কথা বলেছেন উদয়ন গুহ, এবং সরাসরি আক্রমণ করলেন মীনাক্ষী মুখার্জিকে নাম করে এবং অন্যান্য বামপন্থী কর্মীদের, নেতাদের, এবং থানা থেকে ঢিলছড়া দূরত্বে তাদের অফিস দখল হয়ে গেল, ভাঙচুর হয়ে গেল। এটা যেমন মুদ্রার একটা বিট, আর একটা বিট হচ্ছে দখল মুক্তও হলো। কিন্তু এই ছবি কি সারা রাজ্যে দেখা যাবে, বা এটা কি একটা আশার আলো? এটাই করতে হবে। আমি আপনাকে বলি, আবার খানিকটা ব্যক্তিগত কথা এসে যায়। আমি যখন প্রার্থী ছিলাম ভাঙড়ে, এইরকম আপনার মনে আছে বিভিন্ন অফিস যে তৃণমূল কর্মীরা আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছুঁড়ে ফেলছিল, বাড়ি চলে গিয়েছে। একদম আমার পরিষ্কার বক্তব্য যে আমাকে সচেতনভাবে এইটাকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করা শুধু স্লোগান দেওয়া নয়, প্রতিরোধটা কার্যত করতে হবে। এটা করতে পারলে নিঃসন্দেহে বামপন্থীরা আবার পুনরায় তাদের জমি ফিরে পাবেন। আপনি তখন বলেছিলেন একটা কয়েনেজ, একদম তখন আমরা নজর রাখতাম, ভীষণ জনপ্রিয় হয়েছিল, ওদের দৌড় মারবো কম, দৌড় করাবো বেশি। আজকে প্রশাসনকে আপনি কার্যত দিল্লি থেকে, কলকাতা থেকে দিল্লি ছুটে বেড়ানো করাচ্ছেন জনগণের করের টাকায়। কোথাও গিয়ে কি একটা আত্মশ্লাঘা বোধ হয়? আত্মশ্লাঘা ঠিক সেই পর্যায়ে আমি নিজেকে ফেলতে চাই না, তবে এটা নিশ্চয়ই হয় যে ঠিক জায়গায় দাঁড়িয়ে সঠিকভাবে লড়াই করলে পরে সেই লড়াইয়ের অনেক ইতিবাচক ফল পাওয়া যায়। এবং এই সময়টায় আবার সেই আত্মশ্লাঘাই হয়ে যাবে। প্রায় এককভাবে তো করেছি। নিচের তলার কর্মীরা তারা সঙ্গে ছিলেন, বা তার ভিতর সন্ত্রস্ত যে এলাকায় যেতে পারতেন না সেই এলাকায় আমি গিয়েছি তাদের নিয়ে, দায়িত্ব নিয়ে, বীরভূম থেকে শুরু করে সব জায়গায়। এইটা সর্বত্রই যদি আমরা করতে পারি তাহলে তো আমাদের তো ভয় পাওয়ার কিছু নেই। আমাদের রাজনীতি তো সঠিক। সিপিআইএম বদলাচ্ছে, একটু বদলানো উচিত। তো সিপিআইএম অনেক বেশি আরও জঙ্গি মানসিকতা নিয়ে সংগঠন করা দরকার। পরের বিষয়ে আসব, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ বলতে চাইছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেকটা ওয়ান ম্যান আর্মি হয়ে যাচ্ছেন। সেটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? মানে প্রায় ওই গাভাস্কারের সময়ের ইন্ডিয়ান টিমের মতো। এটা অনেকেই বলছেন, ঠিকই, আপনাকে যেমন বলছেন আমাকেও অনেকে বলছেন। তা নয়, ধরুন সিপিআইএমের কর্মীরা তারা তো আছেন, তারা না থাকলে আমি বা কী করে এত সাহস করে এগোতে পারতাম? অবশ্যই আমি সবসময় সাহস করে গিয়েছি এই ভরসা নিয়ে, এই বিশ্বাস নিয়ে যে ঠিক আছে আমার পেছনে মানুষ আছেন। আমার জীবনে একটা অভিজ্ঞতা বলি, খুব মজার কথা। তখন আশুতোষ কলেজের খুব ঝামেলা হচ্ছে,
তা আমি ভবানীপুর থানা পাশেই, সেখানে গিয়ে খুব চেঁচামেচি করছি। তা তখন সেই থানার ওসি ছিলেন মিস্টার অমল ব্যানার্জি, আমার আজও নামটা মনে আছে। লম্বা, লম্বা পড়া আলাপ হলে উনি ইংরেজির MA ছিলেন। উনি হঠাৎ রিভলভারটা বার করে বললেন, এক্ষুনি গুলি করো, বেরিয়ে যাও। তাহলে গুলি করুন, হবে না। তখন তিনি পিঠে হাত দিয়ে বললেন, ইয়াং ম্যান, তাকিয়ে দেখো পেছনে। পেছনে কেউ নেই। তখন তিনি আস্তে আস্তে আমাকে নিয়ে গেলেন ভেতরে, বসে চাটা খাওয়ালেন, গল্প করলেন, এবং তার পুলিশই যা করণীয় সে কাজটা করলেন। এখন এই ভরসা নিয়েই তো এগিয়ে যাওয়া, যে আমার পেছনে নিশ্চয়ই মানুষ থাকবে। শুনেছি জ্যোতিবাবুও বলেছিলেন মহাকরণে বসে, যখন উপমুখ্যমন্ত্রী, তখন অজয় মুখোপাধ্যায় যখন তার বিরুদ্ধেই পুলিশি সক্রিয়তা দেখাচ্ছেন, তখন পুলিশকে বলেছিলেন যে আপনারা যে আমাকে মারতে এসেছেন, যদি বন্দুকগুলো কেড়ে নিই আপনাদের কী হবে। অ্যাসেম্বলিতে বলেছিলেন। এবার আজকে একটা খুব আবার একটি ঘৃণ্য বিষয় আসতে হবে, সেটা হচ্ছে যে ভদ্রলোকের নাম আমি ভুলেছি, সাম জ্যাংরা। তিনি নামের সঙ্গে তার শব্দ চয়নেরও কিছু মিল রয়েছে। তিনি হরিয়ানার একটি সভা থেকে বলেছেন যে আপনি নিশ্চয়ই জানেন যে পহেলগামের মা বোনেদের সিঁদুরের ততটা জোর ছিল না বলে 26 জন মারা গেছে। দেখুন, আমি ভদ্রলোককে আমি দেখেছি সংসদে। আচ্ছা। তাকে দেখে আমার অত্যন্ত ভদ্রলোক বলে মনে হয়েছে, পরিশীলিত বলে মনে হয়েছে। কিন্তু তিনি যখন এই কথা বলেন, তাহলে বুঝতে হবে যে বিজেপির রাজনীতির ধমনীতেই হচ্ছে নারী বিরোধী চিন্তা। তারা যে কথা বললেন, এ কথার অর্থ কী দাঁড়ায়? অর্থ দাঁড়ায় একজন অসহায় নারী, তিনি লাঞ্ছিতা হয়েছেন, খুন হয়েছেন, ধর্ষিতা হয়েছেন। তার স্বামী বা পুরুষ বন্ধু, আমি স্বামী কথাটা ব্যবহার করতে চাই না, সঙ্গী, জীবন সঙ্গী, তিনি খুন হয়েছেন। সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমরা ভারতবর্ষের যে ঐক্য, হিন্দু মুসলমান ঐক্য টিকিয়ে রাখতে চাই। সেই জায়গায় দাঁড়িয়ে একজন প্রবীণ সাংসদ যদি কথা বলেন, তাহলে বুঝতে হবে যে বিজেপি দল হারে মজ্জায় মনুবাদে ডুবে আছে। এদের মুক্ত হওয়ার, স্বাধীন হওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই। আপনি কি একটু নরম করে বললেন? কারণ আমার প্রশ্ন হচ্ছে যেটা, যে সিঁদুরের দুর্বলতা ছিল, মানে তাই বললাম তো আমি, এরা নারীত্বের অপমান করছেন। কারণ হচ্ছে এদের কাছে, এদের দৃষ্টিতে নারী হচ্ছে শুধুমাত্র ভোগ্যপণ্য। আমি যে কথা বারবার বলি, ভারতবর্ষের সমস্ত মহিলাদের এখনই সময় এসছে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁটা হাতে নিয়ে এদের তাড়ানো। এরা নারীদের সম্মান তো দিতেই জানেন না, এবং নারীকে এরা মনে করেন ওদের খেলার পুতুল। এই যে বক্তব্যগুলো আসছে পরের পর, কুরেশিকে নিয়ে, তারপর ওই হিমাঙ্গীকে নিয়ে, হিমাংশী তাকে নিয়ে, এবং এই যে কথা বললেন যে সাংসদ, তাকে আপাত দৃষ্টিতে আমার অত্যন্ত পরিশীলিত বলে ধারণা হয়েছিল। এ থেকে বোঝা যায় যে বিজেপির যে রাজনীতি, কোর রাজনীতি, সেই রাজনীতিটা অত্যন্ত মধ্যযুগীয় সংস্কৃতিতে আবদ্ধ আছে। এরা একবিংশ শতাব্দী বা দ্বাবিংশ শতাব্দীর জন্য উপযুক্ত নয়। স্যার, একেবারে শেষ দিকে, অনেকটা রাত হয়ে গিয়েছে, অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সময় দেওয়ার জন্য। প্রত্যেক দিনই আমার প্রতিবেদনে, বা বেশিরভাগ দিনই আমার প্রতিবেদনে আপনার কথা থেকে মানুষ উৎসাহিত হন। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের উদ্দেশ্যে এই টলমলের সময়টায় দাঁড়িয়ে আপনার কাছ থেকে বার্তা নেব একটি বিষয়, সিভিক ভলেন্টিয়ার। গতকাল আপনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন, একটি শিশু, মানে, এবং আজকে আবার আরও ভয়ঙ্কর অভিযোগ যে পুলিশ নাকি জোর করে তার দেহ ছিনতাই করেছে। আবার একটি ভয়ঙ্কর বিষয়ে মানুষ জানেন, গুসকরায় প্রদীপ দাস বলে একজন লটারি বিক্রেতা, প্রৌঢ়, তার ছেলে দরিদ্র, বিশ্বভারতীর সেকেন্ড ইয়ারের ছাত্র, ভদ্রলোকের দেহ একটি ডাম্পার ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে গেছে। পুলিশ তার ছেলেকে ডেকে করে সেই দেহাংশ তোলা করিয়েছে, এবং থানায় ডেকে নিয়ে গিয়ে ছেলেটি বয়ান দিতে বাধ্য হয়েছে, যে বয়ানে অসঙ্গতি দেখা গেছে, যার জন্য আমরা কথা বলছি। যে পুলিশ নাকি খুব অ্যাক্টিভ ছিল, আমি নিজেই আমার বাবার দেহাংশ তুলেছি, ভেবেছিলাম বাবাকে বাঁচানো যাবে। কোনো সুস্থ মানুষ মনে করতে পারে না বাবার দেহাংশ ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে, বাবাকে বাঁচানো যাবে। তাহলে কি আমরা এই অন্ধকারেই তলিয়ে যাব? উপায়টা কি? একে তো নিবৃত্ত করতে হবে। উপায়টা দেখুন, একটা সময়ে পুলিশকে সমাজের বন্ধু হিসেবে কাজ করবার জন্য সরকার থেকে অনেক বেশি প্রচেষ্টা হয়েও ছিল। আমরা কমিউনিটি পুলিশিং নিয়ে অনেক আলোচনা করেছি পুলিশ কর্তাদের সঙ্গে বিভিন্ন সময়। পুলিশকে দেখে মানুষ আশ্বস্ত হবেন, ভীত সন্ত্রস্ত হবেন না।
ক্রিমিনালরা হবে, ক্রিমিনালরা, সাধারণ মানুষ সাহায্যের জন্য হচ্ছে ঠিক উল্টোটা। এই 2011-র পর থেকে পুলিশকে এরা ক্রিমিনালাইজ করে দিয়েছে। এই যে কথাটা আমি বারবার বলি, একই কথার পুনরাবৃত্তি হয়। 2011-য় যেদিন মমতা মুখ্যমন্ত্রী হলেন, ভবানীপুর, তার আগে তিনি খুব গর্ব করে বললেন আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি, এবং তিনি ভবানীপুর থানায় ঢুকে একজন অপরাধীকে বার করে নিয়ে গেলেন। সেদিন থেকে স্পষ্ট বার্তা পুলিশের কাছে গিয়েছে যে তোমার কাজ হচ্ছে অপরাধীদের সঙ্গে থাকা, এবং অপরাধীদের বিরুদ্ধে যারা থাকবেন তাদের বিরুদ্ধে তোমার রাষ্ট্রশক্তি প্রয়োগ করা। পশ্চিমবঙ্গে 2011 থেকে ধারাবাহিকভাবে এটা হচ্ছে, ধারাবাহিকভাবে আইনিভাবে একে প্রতিহত করার উপায় কত আমরা করছি। তো কত আইনে আসবেন আপনি, সাক্ষ্য থাকে না তো। আমার কাছে এক মহিলা ফোন করে বলেছেন বহুদিন আগে, মানে ধরুন 13-14 এই সময়ের মধ্যে, যে তাকে ধর্ষণ করা হয়েছে, সে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেছে। পুলিশ বলেছে যে অভিযোগ আমি নিতে পারি, কিন্তু আপনি তৃণমূল নেতাদের নাম করতে পারবেন না, এবং এইটাকে আপনি মিটিয়ে নেওয়ার জন্য তৃণমূল পার্টি অফিসে যান। সেই পার্টি অফিসে গিয়ে সেই মহিলা বলছেন আমাকে বলা হচ্ছে যে এবারটা আপনি টাকা দিয়ে মিটিয়ে নিন, আবার যদি ঘটে তখন আমরা ব্যবস্থা নেব। মানে পুলিশ প্রশাসন প্রত্যক্ষভাবে এই ধর্ষণটাকে সামাজিকীকরণ করে দিলেন। কেন? মুখ্যমন্ত্রী তো রেট বেঁধে দিয়েছেন। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। আমরা হয়তো ভাবি মুখ্যমন্ত্রী বলে ফেলেছেন, বলে ফেলেননি, এটা তার পরিকল্পনা। সেই জন্য এই সুজেট, আবারও বলতে হয়, যখন একটা মিছিল করছিলাম আমি সুজেটকে বললাম যে আপনি মিছিল করছেন, আপনার এই আইন তো হচ্ছে নিজের পরিচয় না দেখানো, পরিচয় গোপন করা। সুজেট বললেন দাদা আমি অপরাধ করিনি, আমার কোনো লজ্জা নেই, আমি মিছিলে হাঁটবো আপনাদের সাথে। যারা অপরাধ করেছে তারা ক্ষমতায় বসে আছে, তাদের বিরুদ্ধে কিছু করুন। সুজেট তো আজকে নেই। সুজেট বেঁচে থাকলে হয়তো এই সময় সে একটা আন্দোলনের মুখ হতে পারত। আর সুজেটকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সাংসদ, মহিলা সাংসদ পর্যন্ত কী নক্কারজনক কথা বলেছিলেন। অর্থাৎ ওরা আমাদের কৃষ্টির মধ্যেই এই ধর্ষণটাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া বলে ধীরে ধীরে মানসিকতা এবং চেতনায় নিয়ে এসছে। এবং তাই দেখবেন আপনি রাজ্যে যত ধর্ষণ হচ্ছে অন্ততপক্ষে 80% ক্ষেত্রে তৃণমূল প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। মানুষকে কোনো একটা পজিটিভ বার্তা দিয়ে আপনার বার্তা আমার একটাই নিবেদন মানুষের কাছে সবসময় বলি, দেখুন ভয় পেয়ে নিজের আত্মসম্মান নষ্ট করবেন না, রুখে দাঁড়ান। একবার রুখে দাঁড়ান সকলের সম্মিলিতভাবে, দেখবেন এই গুন্ডারা পালিয়ে যাবেন। অনেক ধন্যবাদ। আমরা মূল্যবান সময় নিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, এবং তার খুব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এবং এরকম আরও একাধিক এক্সক্লুসিভ কন্টেন্টস পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।